প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথায়। সঙ্গে আছে আমি ডক্টর নাবিলা আনসার খান। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো অত্যন্ত সংবেদনশীল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় মলদ্বারের বিভিন্ন সমস্যা, কারণ, চিকিৎসা ও প্রতিকার। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের প্রথম মহিলা কোলোরেক্টাল সার্জন ডক্টর ইসমাত জাহান লিমা, সহযোগী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি, শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আপনাকে আসসালাম। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা তো আজকে মলদ্বারের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। তার আগে একটু সহজভাবে যদি আপনার কাছে আমি জানতে চাই, মলদ্বার বলতে আসলে আমরা কি বুঝি এবং সাধারণত কি কি সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন? আচ্ছা, মলদ্বার বলতে সাধারণত আমাদের যে খাদ্যনালী, আমরা তো মুখ দিয়ে খাই এবং মল বের হয়ে যায় পায়খানার রাস্তা দিয়ে। যে পায়খানার রাস্তাটা বা বৃহদান্ত্রের শেষ যে অংশটা, এটাকেই মলদ্বার বলা হয়। এখানে আসলে মলদ্বার বলতে মলাশয়, মলদ্বার এই পুরো অংশটাকেই আমরা বুঝি। এখন এই জায়গাটায় আসলে খুব সেনসিটিভ ইস্যু। প্রথমেই আপনি বলেছেন অনেক রকমের রোগ হয়, অনেক। হ্যাঁ, এর মধ্যে সাধারণত কি হ্যাঁ, রোগগুলো সবচেয়ে নিয়ে কমন যে কমন? সাধারণ রোগগুলো নিয়ে আমরা আলোচনা করি, যেমন সবাই জানে যে পাইলস। জি। পাইলস হতে পারে, অ্যানাল ফিশার বা ফেটে যাওয়া, এটি একটি রোগ হতে পারে। ফিস্চুলা আছে, ফোড়া হয় ওখানটায়, কখনো কখনো এই মলদ্বারটাই বের হয়ে যায়, কখনো আবার আচ্ছা। এই মলদ্বারে পায়খানা আটকে থাকে, যেটাকে হাত দিয়ে টেনে টেনে বের করে। জি, জি। কখনো কখনো আরও কিছু অসুখ আছে, যেমন সংকুচিত হয়ে যায় জায়গাটা, সেটা ওই যে বিভিন্ন কবিরাজি ওষুধ ব্যবহারের কারণে ওই জায়গাটা সংকুচিত হয়ে যায়। এবং সবচেয়ে খারাপ যে রোগটি আমরা বলে থাকি সেটা হলো মলদ্বারের ক্যান্সার। ধন্যবাদ ম্যাডাম। এই যে বিভিন্ন সমস্যাগুলোর কথা আমরা শুনলাম, জি, রোগীরা আসলে আমাদের কাছে কি কি লক্ষণ নিয়ে আসলে আসে? ধন্যবাদ। রোগীরা সাধারণত সবচেয়ে কমন যে লক্ষণটি নিয়ে আসে সেটি হলো যে মলদ্বারে ব্যথা। খুব ব্যথা নিয়ে আসতে পারে, সেটা সাধারণত একদম ছোট বয়স থেকে জীবনের শেষ দিন পর্যন্ত যে কোনো সময় এই ব্যথাটি হতে পারে। আরেকটি নিয়ে আসে যে মলদ্বারে রক্তপাত। রোগীরা সবচেয়ে বেশি ভয় পায় এই রক্তপাত দেখলে। রক্তপাত। দেখা যায় যে যখনই রক্তপাত অনেক দিন ধরে সে ব্যথা সহ্য করতে পারছে, কিন্তু যখনই দেখলো যে রক্ত পড়ছে। রক্তপাত হচ্ছে, তখনই সে আসে। আর আসে হচ্ছে যে বাইরে একটু চামড়া ফুলে গেছে, যে জায়গাটা ফুলে গেছে, কখনো কখনো পুজ বের হচ্ছে, হুম, হুম। বা বিভিন্ন ধরনের রস বের হয়, আম যায়, এ চুলকানি হয় সাধারণত অনেক সময়, যে মলদ্বারের ভেতরেও হয়, বাইরেও হয়। বাহিরে হচ্ছে। এই সাধারণত এই রোগগুলো হচ্ছে কমন। আচ্ছা ম্যাডাম, রোগীরা কিন্তু এসে সাধারণভাবেই আমাদেরকে সবকিছু কি এক কথায় বলবে যে ম্যাডাম বা স্যার আমাদের পাইলস হয়েছে, হ্যাঁ, এজন্য এসেছি। জি, আসলে আমাদের আমরা কখন পাইলস বলবো এবং কখন হচ্ছে ফিশার বলবো বা ফেটে যাওয়া বলবো, এটা আচ্ছা, যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ। আসলে পাইলসকে সাধারণ ভাষায় বা গ্রামেগঞ্জে যেটা বলে সেটা হলো অর্শ। আচ্ছা। এখানে মলদ্বারের বেশ কিছু রক্তনালী আছে। জি, তো জি। প্রধান যে রক্তনালীগুলো হুম, সেগুলো হুম। যখন ফুলে যায়, ফুলে যাওয়ার কারণই হলো যে সে খুব চেপে চেপে পায়খানা করছে বা খুব শক্ত পায়খানা হচ্ছে, বের করতে পারছে না, অথবা কারো প্রতিদিনই ডায়রিয়া হচ্ছে। ডায়রিয়া বলতে দিনে ৪-৫ বার করে সে পায়খানা করছে, নরম পায়খানা খুব চেপে চেপে করছে। আচ্ছা। এরকম হলে যে কোনো প্রেশারের কারণেই হোক, মলদ্বারের অংশটা ফুলে যায়, রক্তনালীগুলো। যখন ফুলে যায়, রক্তনালীগুলো থেকে ব্লিডিং হতে থাকে। আচ্ছা। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় ব্লিডিং না হলেও পরবর্তী যে কোনো সময় ব্লিডিং হতে পারে। কখনো কখনো ফুলে ওখানে একদম শক্ত হয়ে যায়, যখন হুম, আমরা হুম। এটাকে জটিল আকার বলি, যে থ্রোম্বোজড হেমোরয়েড হতে পারে। এগুলোকে আসলে পাইলস বলে। আচ্ছা, তার মানে যেটা আসলে আমাদের ধারণা থাকে যে কোষ্ঠকাঠিন্য হলেই বুঝি শুধুমাত্র পাইলস হবে, ব্যাপারটা না, সেরকম না। না, নরম এবং নরম। বারবার হতে থাকলেও, যেমন আচ্ছা। আইবিএস হতে থাকলেও হুম, হুম, তখনও হুম। পাইলস হতে পারে। আরেকটি ব্যাপার আপনি বলছিলেন যে অ্যানাল ফিশার, জি। ওটা আসলে ফেটে যাওয়া। যখন এই কষা হতে পারে বা অন্য যে কোনো কারণেই হোক, যে ঠিকভাবে প্রেশারটা পড়ছে না মলদ্বারের ভেতরে, তখন দেখা যায় যে মলদ্বারের একটা অংশ ফেটে গেছে। ফেটে যাচ্ছে। ফেটে হুম। যেয়ে তীব্র ব্যথা হয়। সেটাই আমরা সাধারণত অ্যানাল ফিশার বলি। তাহলে ম্যাডাম, পাইলস এবং অ্যানার ফিশার যেটা, দুটো পাইলস ডিফারেন্ট ডিজিজ। দুটো ডিফারেন্ট ডিজিজ, জি, দুটো ভিন্ন আসলে রোগ। এবং পাইলসে আমাদের কোনো ব্যথা হবে না, সাধারণত না, তবে সাধারণত হবে না। জটিলতা হলেও ব্যথা হয়, জটিলতা হলে একটা ব্যথা ডাল হবে। পেইন হয়। আচ্ছা, আর অ্যানাল ফিশার যেটা বা ফেটে যাওয়া যেটা, ওটাতে তীব্র আমাদের ব্যথা তীব্র অনুভূত ব্যথা হবে। হয়। বেশিরভাগ সময় ব্যথা নিয়েই
প্রেজেন্ট করে রোগী। আচ্ছা আচ্ছা। ম্যাডাম আপনি বলছিলেন যে অনেক সময় এই যে পায়ুপথের চারিদিকে বা মলদ্বারের চারিদিকে হয়তো ফোড়া হতে পারে। হুম। আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা যারা সাধারণ মানুষ আছি, একটা ফোড়া হলে আমরা মনে করি যে না আমরা চিকিৎসকের কাছে যাব না। ফোড়াটা এমনিই ভালো হয়ে যাবে, কিছুদিন পর পুঁজ পানি পড়বে, একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ। এই যে কথাটা এটা আসলে কতখানি সত্য এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে ফিস্চুলা আমাদের চিকিৎসকদের কাছে যেটা একটা ভয়ের ব্যাপার, এটা নিয়ে জানতে চাচ্ছি ম্যাডাম। আসলে শরীরের অন্য জায়গার মতো মলদ্বারের অ্যাবসেস বা ফোড়াটা একই জিনিস না। মলদ্বারের ফোড়ায় সাধারণত খুব বেশি ব্যথা হয় এবং আমরা তো এই জায়গার উপরে বসি, সে সময় পেশেন্ট বসতে পারে না, সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না এবং যদি সে অপেক্ষা করে যে ঠিক আছে আরেকটু দেখি, এরকম তো হয়, বিশেষ করে গ্রামের মহিলারা বা অনেকেই বলতেও চান না, অনেক দেরি করে আসে, সে সময় যেটা হয় যে চিকিৎসা যদি না নেয় ওটা একা একাই বাস্ট আউট হয়, বাস্ট আউট হয়ে একটা ক্রনিক ডিসচার্জিং সাইনাস বা একটা নালির মতো হয়, যে নালি থেকে সবসময় পুঁজ পড়তে থাকে যতদিন পর্যন্ত ওইটার চিকিৎসা আমরা না করি। তার মানে মলদ্বারের ফোড়ায় অবহেলার কোনো সুযোগ নাই যে আমি ফোড়া হলে অপারেশন করব, অপারেশন না করে দেখি কতদিন, না, সে যতদিন ওটার চিকিৎসা না নেবে ততদিন এটা কখনোই ভালো হবে না, তাকে অবশ্যই চিকিৎসার মধ্যে আসতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম। আমরা তো ম্যাডাম অনেকগুলো রোগের কথা আসলে জেনে ফেললাম। এই রোগগুলো আসলে কেন হয়, কারণগুলো কি কি? হ্যাঁ, রোগের কারণ আসলে সর্বপ্রথম যে কারণ বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ আমরা বলবো যে কোষ্ঠকাঠিন্য। ঠিকভাবে যদি আমরা পানি না খাই বা নিয়ম মতো খাবারটা ঠিকভাবে না খাই, প্রপার ফুড এবং হ্যাবিট, লাইফস্টাইল হ্যাবিট যদি মেনটেন না করি, তাহলে কোষ্ঠকাঠিন্য হবে এবং কোষ্ঠকাঠিন্য হলেই খুব চেপে চেপে পায়খানা করতে হয় বা অনেকক্ষণ যে বাথরুমে বসে থাকতে হয়, তখনই অ্যানাল ফিশার হতে পারে। আবার পাইলসেরও এটি একটি বড় কারণ। আবার যারা নিয়মিত বাউল মুভ করে না বা পায়খানা আটকে হয় রেখে না। দেয়, হ্যাঁ, আটকে থাকছে, তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতাটাও দেখা যায় যে অনেক ক্ষেত্রে বেশি। আজকাল তো ম্যাডাম দেখা যায় যে আমরা বাহিরের খাবার খুব পছন্দ করি, হ্যাঁ, ফাস্ট ফুড খুব পছন্দ ফাস্ট ফুড, করি। যেটা সবচেয়ে আমরা নিষেধ করি যে এই খাবারটি সবচেয়ে খারাপ, সেটা ওয়েট গেইনের জন্যও খারাপ, বাউল হ্যাবিটের জন্যও খারাপ, সব কিছুর জন্যই খারাপ। সবকিছুই এই জন্যই বেশি সবজি খাওয়া, পানি খাওয়া, একটু গরম দুধ খাওয়া, এসবগুলোর ভুসি খাওয়া, যে কোনো ফাইবার কন্টেনিং যে কোনো ফুড, হ্যাঁ, এটা খাওয়াকেই আমরা এনকারেজ করে থাকি সবসময়। তবে প্রায় কিন্তু ম্যাডাম আমরা লক্ষ্য করি যখন রাস্তাঘাটে হাঁটাচলা করি বিভিন্ন বিজ্ঞাপন থাকে কিন্তু যে এখানে পালস ভালো করা হয় এবং অপারেশন ছাড়াই ভালো করা হয়। শুধু পালস না, মলদ্বারের বিভিন্ন সমস্যা সম্পর্কেও সেখানে বলা হয়, বেশ চটকদার বিজ্ঞাপনই বলা যায় আসলে। তো আমরা এবার জানতে চাইবো আসলে আমরা যেই কমন যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলোর আসলে চিকিৎসা পদ্ধতি কি এবং হচ্ছে সেগুলো কতটুকু কার্যকর। আচ্ছা, সবার প্রথমেই আমি একটু দর্শকদের উদ্দেশ্যেই বলতে চাই যে এইসব বিজ্ঞাপন দেখে যারা আসলে চিকিৎসাগুলো করছে তারা জানেই না কিসের চিকিৎসা করছে, রোগটা আসলে কি। সব মলদ্বারের সব রোগী পাইলস না, এই কথাটা প্রথমেই মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে ওরা যেটা করেন যে কিছু ওষুধ লাগিয়ে দেয় বা করোসিভ মানে একটা কেমিক্যাল লাগিয়ে দেয় ওই জায়গায়, যে ফোলা অংশ, হ্যাঁ হ্যাঁ, অ্যাসিড জাতীয়, যেটা ওখানকার পোড়া অংশটাকে ফেলে দিবে, কিন্তু সেটা ফেলতে যে ওই জায়গাটাকে এমন ক্ষত ঘা করে ফেলে যেটা পরে স্ট্রিকচার হয়ে একদম ন্যারো হয়ে যায়, যখন তখন সে স্বাভাবিক পায়খানা করতেই পারে না, তখন আমাদের অপারেশন করে রাস্তাটাকে ঠিক করতে হয়। কখনো কখনো হয়তো তার মলদারি বের হয়ে আসছে, সেটাকে তারা বলছে যে না না এটাও পাইলস, তখন ওই অংশটাও ফেলে দিচ্ছে, অথচ তখন দেখা গেল মলদ্বারের অংশই তারা ফেলে দিয়েছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। একটা ফিস্চুলাকে আমরা আসলে অনেকভাবে আগে ইনভেস্টিগেশন করে দেখি এটা কি জটিল ফিস্চুলা না সাধারণ ফিস্চুলা। তারা এগুলো সব কিছুকেই পাইলস অথবা ভগন্দর বা গেজ, এবং যে কোনো স্বাভাবিক চামড়া বের হওয়া মানেই কিন্তু মানে এটা অ্যানাল ফিশার বা গেজ, সেটা ইম্পর্টেন্ট কিছু না যে সেটাকে অপারেশন করতে হবে। ওরা অপারেশন না থাকলেও দেখা যায় যে অপারেশন করে ফেলে। এই ব্যাপারগুলো আসলে আমাদের খুবই সচেতন হতে হবে এবং যেখানে সেখানে পাইলসের চিকিৎসা করা যাবে না, মলদ্বারের যে কোনো চিকিৎসায় অবশ্যই একজন বিশেষজ্ঞ যিনি কলোরেক্টাল সার্জন, যিনি জানেন যে অসুখটা আসলে কি, তার আসলেই অপারেশন লাগবে কিনা, তার কাছে যেন আসেন। আর একটা কথা যে অপারেশন আসলে পাইলস হলেই অপারেশন লাগবে, এটা একদম সম্পূর্ণ ভুল। অপারেশন ছাড়াও ভালো হয়, সঠিক সময়ে চিকিৎসকের কাছে আসাটা আসলে জরুরি। আর যদি বলি যে ম্যাডাম আসলে কি ধরনের চিকিৎসা আসলে বাংলাদেশে আছে, এটা যদি একটু বলতেন। এখন আসলে সারা বিশ্বে যেই সব চিকিৎসাগুলো আছে বাংলাদেশে প্রায় সব চিকিৎসাই অ্যাভেলেবল।
সারা বিশ্বে যেরকম ক্যান্সার সার্জারিতে ল্যাপারোস্কোপি খুব চলছে, এখন আমরাও সেটাই করি ক্যান্সার সার্জারিতেও। পাইলসের জন্য যেসব মেশিনগুলো ইউজ হয়, বা অ্যানাল ফিশারের জন্য লেজার বা বিভিন্ন মানে ধরনের অত্যাধুনিক স্ট্যাপলার, সব চিকিৎসাই বাংলাদেশে এখন সবকিছুই আছে। এখন বাংলাদেশে অ্যাভেলেবল। ইভেন ইনভেস্টিগেশন বা বায়োফিডব্যাক থেরাপি, যারা এই কথাটা একটু আমি বলতে চাই যে অনেকেই আছে, বিশেষ করে বয়স্ক মহিলা বা বাচ্চা হওয়ার পরে মায়েদের যে সমস্যাটা হয় যে ঠিকভাবে পায়খানা করতে পারে না, মনে হয় যে ঠিক পায়খানা রাস্তার কাছে এসে আটকে আছে, সে চাপ দিয়ে হাত দিয়ে বের করতে হয়, অনেক সময় আঙ্গুল দিয়ে বের করতে হয়। এটা কিন্তু খুবই ট্রাবলসাম, কিন্তু চক্ষু লজ্জার কারণে অনেকে বলতেও পারে না, পাশের লোকটিকেও সে আসলে বলতে পারে না। জি জি। এটিরও খুব ভালো চিকিৎসা আছে যেগুলো এখন অপারেশন ছাড়াই হয়। ধন্যবাদ ম্যাডাম, অনেক কিছু শুনলাম। তবে এই যে চিকিৎসা, অনেক কিছু আছে। আমাদের রোগীরা তো বলতে পারে যে আমি আসলে কোনো চিকিৎসার মধ্যেই যেতে চাই না, আমি চাই রোগটাই যেন আমার না হয়। হ্যাঁ, প্রতিরোধের উপায়গুলো কি কি ম্যাডাম? হ্যাঁ, প্রতিরোধের জন্য আসলে আমাদের কিছু নিয়ম পালন করতে হবে। ম্যাডাম, আমরা প্রতিরোধের কথা শুনবো, তবে একটি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথায়। ম্যাডাম, আমরা শুনছিলাম প্রতিরোধ সম্পর্কে। জি। জি। মলদ্বারের আসলে এই যে রোগগুলো, এগুলো প্রতিরোধের জন্য প্রথম কথাই হচ্ছে যেন কোষ্ঠকাঠিন্য না হয়। কোষ্ঠকাঠিন্য কিন্তু আমরা তখনই বলি যখন প্রতি ৩ দিন পরে পায়খানা হয়। আবার অনেক সময় দেখা যায় যে প্রতিদিনই পায়খানা হচ্ছে, কিন্তু স্টুলের কনসিস্টেন্সিটা বেশ হার্ড। সেক্ষেত্রে আমাদের অবশ্যই পানি খেতে হবে ঠিকভাবে, ২ থেকে ৩ লিটার পানি তার শরীরের গঠন অনুসারে। যথেষ্ট পরিমাণে সবজি বলতে আসলে আমরা যেটা বোঝাই সেটা হলো বিভিন্ন ফাইবার জাতীয় সবজি, যেমন শাক বা ডাঁটা, এই জিনিসগুলো। প্রতিদিন ইসবগুলের ভুসিটা খাওয়া জরুরি। ১ গ্লাস গরম দুধ মধু দিয়ে যদি খেতে পারে সেটা খুবই ভালো হয় কোষ্ঠকাঠিন্যের জন্য। আর লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আমরা যারা বসে কাজ করি তাদের অবশ্যই নিয়ম করে ৪০ মিনিট জোর কদমে হাঁটাটা খুবই জরুরি। এছাড়া যারা ঘরে কাজ করেন বা যেখানেই কাজ করেন, সবার জন্যই হাঁটা এবং নির্দিষ্ট কিছু ব্যায়াম করা, এগুলো মেনে চলতে হবে। যখন সে মল ত্যাগ করতে যাবে, বাথরুমে যে কখনোই ৫ থেকে ৭ মিনিটের বেশি বসে থাকবে না। যদি এমন হয় যে তার ঠিকভাবে বাথরুম ক্লিয়ার হলো না, সে উঠে যাবে। পরবর্তীতে আবার যখন তার বেগ হবে তখন সে আসবে। এই জিনিসটা মেনটেন করাটা খুব বেশিক্ষণ বসে জরুরি। থাকা যাবে না। বেশিক্ষণ বসে থাকা যাবে না। এবং আমরা আসলে একটু এনকারেজ করি যে হাই কমোড ব্যবহার যারা করেন তারা যদি লো কমোডটা ব্যবহার করতে পারেন, না হলেও হাই কমোড ব্যবহারের সময় পায়ের নিচে একটা টুল দেওয়ার জন্য, যেন এই জায়গাটা একটু ভাঁজ থাকে, হাঁটুটা একটু উপরে উঠে থাকে, তাহলে ঠিকভাবে প্রেশার পড়বে এবং পায়খানাটা করা যাবে। কিন্তু কখনো যদি ইম্পর্টেন্ট হচ্ছে যে কখনোই যদি সন্দেহ হয় কোনো রকম যে একটু উইক লাগছে বা ওই জায়গায় কোনো সমস্যা হচ্ছে, দেরি না করে অবশ্যই চিকিৎসকের কাছে আসবে। জি। ধন্যবাদ ম্যাডাম। কিছু ভুল ধারণা আছে আমাদের সাধারণ মানুষদের মধ্যে। যেমন মলদ্বারের সমস্যা, অবশ্যই ব্যাপারটা অনেক সংবেদনশীল, এবং সেই সাথে মানুষজন এটাও বলে যে চিকিৎসকের কাছে গেলে আমরা যদি চিকিৎসা নেইও, এটা আসলে বারবার ফিরে আসে, ভালো হয় না। আর এক ধরনের ভুল ধারণা আছে যে আমি একবার এই মলদ্বারের এই জায়গাটাতে যদি অপারেশন করাই, তাহলে বোধহয় আমি আর পায়খানা ধরে রাখতে পারবো না। এবং কেউ এটাও বলেন যে আচ্ছা, মলদ্বারে যদি আমার অপারেশন হয়, সেটা যদি কেটেই ফেলে, তাহলে আমি আসলে মলত্যাগ কোত্থেকে করব? সম্ভবত আমাকে একটা পেটের ভেতর থেকে বিকল্প রাস্তা করে দেয়া হবে মলত্যাগের জন্য। ভুল ধারণাগুলো সম্পর্কে একটু জানবো। আচ্ছা, ভুল ধারণার মধ্যে আমি শেষ থেকে আসি যে মলদ্বারের কোনো বেশিরভাগ অপারেশনেই কখনো পেটের রাস্তা করে দেওয়া হয় না। যখন তার ওই জায়গায় ক্যান্সার হয় তখনই শুধুমাত্র তার বাইরে দিয়ে রাস্তা করে দেওয়া হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা খুব অল্প সময়ের জন্য থাকে, হয়তো ২-৩ মাস। তারপরে আবারও ঠিক করে আবার দেয়া ঠিক হয়। জায়গায় তাকে ঠিক, ঠিক। লাগিয়ে দেওয়া হয় যেন সে স্বাভাবিকভাবে পায়খানা করতে পারে। জি। আর মলদ্বারের অপারেশনে কখনোই পায়খানার রাস্তা পুরো কেটে ফেলা হয় না। হুম, হুম। যেমন যদি তার কোনো ফিস্চুলা হয় তাহলে শুধু ফিস্চুলার নালীটাই কেটে দেওয়া হয়। যদি ফিশার হয় বা রাস্তাটা চেপে যায়, তাহলে রাস্তাটা ঠিক করে দেওয়া হয় যেন সে পায়খানাটা করতে পারে। জি। যদি পাইলস হয়, পাইলসগুলো ফেলে দেওয়া হয়, কিন্তু কখনো রাস্তা ফেলে দেওয়া হয় না। আরেকটি হলো যে পায়খানা ধরে রাখতে পারবে না, এই কথাটা সম্পূর্ণ ঠিক না। কারণ কেউ আছে আগে থেকেই পায়খানা ধরে রাখতে পারে না, তাদের ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্যাটা থেকে যায়, সেটা বলে। কিন্তু
যখন একজন স্বাভাবিক মানুষ যে ঠিকভাবে পায়খানা ধরে রাখতে পারে, অর্থাৎ তার ওখানকার মাসেলগুলো ঠিক আছে, সে অপারেশনের পরে আমরা আসলে মাসেল কেটে ফেলে দেই না। একজন কোলোরেক্টাল সার্জন তিনি জানেন যে আসলে কতটুকু কাটলে ফেলতে হবে। উনি পায়খানাটা ধরে রাখতে পারবেন। জি। এই জন্য ইম্পর্টেন্ট যে যে কোনো জায়গায় যে অপারেশনটা যেন অন্তত না করে, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যিনি আসতে, জানেন তার যিনি কাছে জানেন। অপারেশনটা করতে হবে, একদম যেন এই পায়খানা বিষয়ে যিনি পারদর্শী তার পারদর্শী। কাছেই আসতে হবে। আবার আরেকটি ব্যাপারও যে এখন যেমন অনেকেই এমনিই পারে না, যে আগে থেকে হয়তো বাচ্চা হওয়ার কারণে বা বয়সের কারণে সে পায়খানা ধরে রাখতে পারে না, তাড়াতাড়ি হয়ে যায়, একটু লিকুইড হলে বা গ্যাস তার বের হয়ে যায়। এখন কিন্তু বাংলাদেশে এই চিকিৎসাটা আছে, যে এই বায়োফিডব্যাক বলি আমরা, যে ওটার মাধ্যমে এই যারা পায়খানা ধরে রাখতে পারছে না তাদের চিকিৎসা করে এবং খুব ভালো রেজাল্ট একদম কি পাওয়া যায়। স্বাভাবিক জীবনে ফিরে আসা হ্যাঁ, সম্ভব? মোটামুটি আমি অনেক কেস আছে এরকম যারা জাস্ট থেরাপি এবং নিয়ম করে ব্যায়ামগুলো করে ভালো আছেন। ম্যাডাম, আমরা তো বিভিন্ন ধরনের ভুল ধারণা সম্পর্কে শুনলাম এবং আমরা আশা করছি আমাদের আলোচনার মাধ্যমে ভুল ধারণাগুলো ভাঙবে। আরও একটা আমরা অবশ্য এর আগেও একটু কথা বলেছিলাম, আর একটু বিস্তারিত শুনবো। আর একটা যে ভুল ধারণা আছে যে বারবার আমাদের একই অপারেশন করতে হয় কিনা মলদ্বারের সমস্যার জন্য, এই ব্যাপারে যদি কিছু বলতেন। ধন্যবাদ। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমাদের রোগীরা প্রায় বলে থাকে যে আমরা শুনেছি যে মলদ্বারে অপারেশন করতে হলে বারবার করতে হয়, বা পাইলসের অপারেশন একবার করলে ভালো হয় না। পাইলসের অপারেশন আসলে একবার করলেই ভালো হয়, কিন্তু সে যদি নিয়মটা ঠিকভাবে মানে তো তাহলে তো তার আবার পাইলস হবে না। কিন্তু সে যদি নিয়ম না মানে, পাইলসের জন্য সে ওই বসে বসে অনেকক্ষণ ধরে পায়খানায় করে, বা তার ডায়রিয়ার হ্যাবিট বা কনস্টিপেশনের হ্যাবিটটা থেকেই যায়, তাহলে তো তার আবার পাইলস হতেই পারে। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একবার চিকিৎসা নিয়েছি বলেই যে আমি সবকিছু করতে পারবো তা না, আমাকে সবসময় একটা নিয়মের মধ্য দিয়ে যেতে এটা হবে। সবাই যে অপারেশন করেছে বা করেনি তার সবাই যাবে। হ্যাঁ, নিয়ম মানতে হবে। জি। হয়তো কারো পাইলস অপারেশন হলো, কিন্তু কিছুদিন পরে যে তার ওখানে ফোড়া হবে না এটা কিন্তু কেউ জানে না। জি। হ্যাঁ, তাহলে একবার পাইলস অপারেশন করে পরে যখন ফোড়া হবে তখন তো তার অপারেশন লাগতেই পারে, সেটা কিন্তু পাইলসের জন্য না। কিন্তু আমরা হয়তো ধরে নিলাম যে আমরা আমাদের ওই পাইলসই অপারেশন অপারেশন হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে 30 বছর আগে অ্যানাল ফিশার অপারেশন হয়েছে, 30 বছর পরে আসলে তার একটা ক্যান্সার হয়েছে, কিন্তু লোকজন যেটা বলে থাকে যে ওই অপারেশনের কারণেই ক্যান্সার হয়েছে, কিন্তু সেটা না। এটা অবশ্যই নতুনভাবে তৈরি হয় ক্যান্সার, সেটা হচ্ছে একদম আলাদা একটা এন্টিটি, এবং তখন সেটা ওই পাইলসের যে অপারেশন করেছিল বা অ্যানাল ফিশারের অপারেশন করেছিল সেটার জন্য না, এটার কোনো ধারাবাহিকতা না, অবশ্যই না। জি। বরং ক্যান্সার থাকলে অনেক সময় সেটা পাইলসের লক্ষণগুলো দেখা দেয় বা অ্যানাল ফিশারের লক্ষণগুলো দেখা দেয়। অনেক সময় পুজো আসে যখন খুব একদম অ্যানাল ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করি সে সময়, কিন্তু কখনো এক অপারেশন একই কাজ বারবার করতে হয় না। তবে একটি ব্যাপার মাথায় রাখতে হবে, যেমন ফিস্চুলা সার্জারি, কিছু জটিল ফিস্চুলা আছে, ক্রনস ফিস্চুলা, টিউবারকুলার ফিস্চুলা এত বেশি লাগে না, কিন্তু ক্রনস ফিস্চুলায় দেখা যায় যে 2-3 সেটিংয়ে লাগে, বা যে কোনো জটিল যে ফিস্চুলাগুলো সেগুলোতে অনেক সময় 2 বারে করতে হয়, মানে অর্ধেকটা প্রথমে, পরের ধাপে অর্ধেকটা। এটা আসলে স্টেজড সার্জারি বলি, কিন্তু একই অপারেশন বারবার না। আচ্ছা আচ্ছা, মানে ওটা আলাদাই একটা অপারেশন, ওটা নিয়মটাই এরকম যে ধাপে ধাপে করতে হবে আমাদেরকে। জি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা কিন্তু আলোচনার এক ফাঁকে খুব ভয়ঙ্কর কথা শুনেছিলাম যে মলদ্বারের ক্যান্সার বলে একটা কথা আপনি বলছিলেন, একটু ছোট করে যদি বলতেন যে আমরা আসলে কিভাবে সচেতন হতে পারি, অ্যাটলিস্ট আমরা চাই না যে অন্য কোনো রোগ হলেও যেন আমাদের ক্যান্সারটা না হয়, অবশ্যই সেই ব্যাপারে। মলদ্বারের ক্যান্সারের ব্যাপারে আসলে মলদ্বার আমরা পুরো আসলে কোলোরেক্টাল ক্যান্সারটাকেই বুঝি, যে কোলনের যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে, সেটা অ্যাসেন্ডিং কোলন বা ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, অথবা খাদ্যনালীর অংশটা, বৃহদান্ত্রের যে কোনো অংশেই, এবং মলদ্বারেও হতে পারে। একদম যদি মলদ্বারে হয় সেক্ষেত্রে হয়তো বাইরে থেকে দেখা যায় যে একটা শক্ত মাংস বা ফুলে গেছে জায়গাটা, ওখান থেকে রস আসছে, তীব্র ব্যথা থাকে, কিন্তু ভেতরের ক্যান্সারগুলোতে কখনো ব্যথা থাকে না। এটাই হচ্ছে সবচেয়ে উদ্বেগজনক কথা। তখন আমরা যেটা হয় যে রোগীর সাধারণত খুব দুর্বল লাগে, কখনো রক্ত যায়, কিন্তু সেই রক্তটা কখনো টাটকা রক্ত হবে না, সেটা হবে একটু মরা বা কালচে রক্ত, সাথে একটু আম যাবে, আর বারবার পায়খানার বেগ হবে কিন্তু পায়খানা হচ্ছে না, এরকম একটা ফিলিং হবে, যে স্বস্তি পাচ্ছেন না, খুবই অস্বস্তি লাগবে তার। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই চিকিৎসকের কাছে যেয়ে আগে আমার ভিতরে চেক করতে হবে যে ভিতরে আছে কিনা। সেক্ষেত্রে আমি একটু কিছু ইনভেস্টিগেশনের কথাও আসলে আমি বলবো, যে কোলোনোস্কোপি আসলে আমরা সবাই খুব ভয় পাই, কিন্তু কোলোনোস্কোপি এমন একটা পরীক্ষা যার মাধ্যমে ভিতরে কোনো ক্যান্সার আছে কিনা, বা ক্যান্সারের ঠিক আগের পর্যায়ে পলিপ, হ্যাঁ একদম পলিপ
থেকে একটা ক্যান্সার হতে কিন্তু সময় লাগে, কখনো কখনো অনেক বছর লেগে যায়, হ্যাঁ 8-10 বছরও লেগে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো আমি যদি আগেই ধরতে পারি পলিপ অবস্থায়, তাহলে পলিপ অবস্থায় যখন আমি ফেলে দিতে পারবো, তাহলে ক্যান্সারটা কিন্তু আসলে ক্যান্সারে পরিণত হবে না, তখন সে পলিপ জাস্ট ফেলে দিলেই চিকিৎসা শেষ। কিন্তু সেটা যখন ক্যান্সার হয়ে যায়, তখন কিন্তু আমাদের চিকিৎসাটা অনেক দূরে যেতে হয়, যেটা আসলে স্টেজ বুঝে করতে হয়, যে ওটা কি লোকাল জায়গায় আছে নাকি দূরে ছড়িয়ে গেছে, তার কেমোথেরাপি, রেডিওথেরাপি, অপারেশন, অনেক কিছু। অনেক কিছু হয়। মানে ম্যাডাম আমি যদি একটু সহজ করে বলি যে আমি আসলে আমার ক্যান্সার হয়নি। তার আগেই আমি সচেতন ভাবে আমি ক্যান্সারটাকে যদি প্রতিরোধ করতে চাই তাহলে কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেটা আমরা করতে পারি। আমরা অবশ্যই যেটাকে আমাদের ভাষায় বলি স্ক্রিনিং, স্ক্রিনিং। ক্যান্সার স্ক্রিনিং। এটা ম্যাডাম আসলে সব জায়গায় কি হয় বা কোন জায়গায় গেলে পেশেন্টরা আসলে পরীক্ষা করিয়ে দেখতে পারবে যে তার আসলে এই ধরনের কোনো লক্ষণ আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে কোলোরেক্টাল ক্যান্সারের যেমন কিছু ফ্যামিলির হিস্ট্রি থাকে, হ্যাঁ, যাদের ফ্যামিলিতে তাদের পজিটিভ, তাদেরকে আমরা একটু আর্লি স্ক্রিনিং করতে বলি। আর যারা সাধারণ জনগোষ্ঠীর মধ্যে পড়ে, ফ্যামিলিতে যাদের ক্যান্সার নাই, তাদেরকে সাধারণত 40-এর বা 45-এর পরে আমরা বলি যে স্ক্রিনিংয়ের আওতায় আসতে। ম্যাডাম আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ চ্যানেল এসকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা আসলে সবচেয়ে বেশি ভয় পাই কোলোরেক্টাল ক্যান্সারকে, এবং এই ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমাদের যেমন দরকার নিয়মিত সুস্থ জীবনযাপন করা, দরকার নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আসা, অর্থাৎ ফিট টেস্ট বা প্রয়োজন বুঝে কোলোনোস্কোপি করা। আমাদের সকলকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। তবে যাবার আগে একটি কথাই বলবো, আপনার একটি সঠিক সিদ্ধান্ত কিন্তু বদলে দিতে পারে আপনার পুরো জীবন। পেতে পারেন একটি সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক জীবন। তাই লজ্জা নয়, প্রয়োজন সচেতনতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেল এসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।